আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে সবসময় আছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা জানান তিনি। বিএনপি সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকবে। ইসরায়েলি বাহিনী নির্মম হামলা থামাতে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সাথে অবিলম্বে ফিলিস্তিনে গাজা, রাফা সহ সবখানে গণহত্যা বন্ধের দাবি জানান সালাউদ্দিন। সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার। এই গণহত্যার বিরুদ্ধে তারা সোচ্চার নয়, এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদত যোগাচ্ছে মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নৃশংসতম হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে গাজায় মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। একই প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, নাটোর, মানিকগঞ্জ, পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট সহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে 52 জনকে গ্রেফতার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুলনার বিভিন্ন অঞ্চল থেকে 31 জনকে গ্রেফতার করা হয়। আরও 2 শতাধিক ব্যক্তিকে সিসি ক্যামেরায় শনাক্ত করা হয়েছে। তাদেরকে আটকের অভিযান চলছে। অন্যদিকে গাজীপুরে 4 জনকে এবং সিলেটে ঘটনার ফুটেজ দেখে সোমবার সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী অভিযান চালিয়ে ভাঙচুর ও লুটপাটে জড়িত 14 যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া কুমিল্লায় ভাঙচুরের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়। আইন প্রয়োগকারী সংস্থা জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে বলে জানায় পুলিশ। যাদের ইন্টেনশন খুবই খারাপ, লুটপাট করা, ধ্বংসযজ্ঞ করা যাদের ইন্টেনশন, তারা কেএফসি এবং বাটায় আক্রমণ করছে, লুটপাট করছে, ভাঙচুর করছে। এদেরকে আমরা ছবি দেখে শনাক্ত করতে পারছি। আর ছবির বাইরেও কিছু কিছু লোক আছে, তাদেরকেও শনাক্ত করার চেষ্টা চলতেছে। বিনিয়োগ সম্মেলনে দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন, যুক্তরাষ্ট্র, জাপান সহ 60টি দেশের 36 জন বিনিয়োগকারী। তারা অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে ঘুরে দেখেন। এ সময় সুইডেন ভিত্তিক কোম্পানি নিলর্ন 10,000 স্কোয়ার ফুটের জায়গা কিনে প্রায় $14 মিলিয়ন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে বেজার সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করে কোম্পানিটি। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানী ঢাকা থেকে মাত্র 32 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের 2500-এ অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল BSEZ। 1000 একরের অঞ্চলটিতে 600 একরের উন্নয়ন কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বিনিয়োগ এসেছে $200 মিলিয়ন। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনে যান 36 জন দেশে বিদেশে বিনিয়োগকারী। ঘুরে দেখেন অঞ্চলটিতে উৎপাদনে যাওয়া ইউরোপ তুরস্ক ভিত্তিক কোম্পানি সিঙ্গার বেকর কারখানা। খোঁজ নেন লাভজনক বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কেও। ভেরি ইমপ্রেসড হোয়াটস গোয়িং অন। আমরা এখানে ইনভেস্ট করতে চাই, বড় বড় স্কেলে আমরা ইন্ডাস্ট্রি করতে চাই, এবং স্পেশালি মেডিকেল ফিল্ডে দেয়ার ইজ এ হিউজ নিড।
I see a lot of opportunity here, and the loss of level playing field, and is very smooth, and transition is good. So I'm very hopeful and optimistic to do something in my motherland. অঞ্চলটিতে এখন পর্যন্ত $70 মিলিয়ন বিনিয়োগ করেছে সিঙ্গার বেকো। এখানে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। We as a company, we are confident, and that's why we invested $78 million, and we will invest more. Bangladesh is rated as a land of opportunities. Thank you. Unfolding all these challenges, we believe the country will grow, inshallah. পরিদর্শনে এসে তাৎক্ষণিক বিনিয়োগের আগ্রহের কথা জানান সুইডেন ভিত্তিক কোম্পানি লিলর্ন। বেজার সঙ্গে একটি সমঝোতা চুক্তি করে প্রতিষ্ঠানটি। এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। এটা বিনিয়োগ অ্যাপ্রক্সিমেটলি 11 মিলিয়ন থেকে 13-14 মিলিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব হবে। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের নীতি সহায়তা দিতে প্রস্তুত সরকারের সংস্থাগুলো। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মৌলভীবাজারে চা বাগানগুলোতে প্রায় 5 মাস ধরে অনাবৃষ্টিজনিত খরা ও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। এতে অনেক নতুন চারা গাছ মারা যাচ্ছে। চা গাছে আসছে না নতুন কুঁড়ি। কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় বৃষ্টি না হলে চা শিল্পে ক্ষতির আশঙ্কা করছেন বাগান সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। প্রয়োজনীয় বৃষ্টিপাত ও সহনীয় তাপমাত্রা চা উৎপাদনের মূল শর্ত। দেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারে বৃষ্টি না হওয়ায় চলতি বছরে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহে শুরু হয় চা পাতা বাছাইয়ের কাজ, কিন্তু এবছর উল্টো চিত্র। মাটির উপরিভাগ শুকিয়ে যাওয়ায় চা গাছ পানি ধারণ করতে না পারায় পরিণত গাছে কুঁড়ি আসছে না। অনেক গাছের পাতা ঝলসে যাচ্ছে। বিভিন্ন বাগানে চা গাছে প্রয়োজনীয় কুঁড়ি না আসায় শ্রমিকরাও পড়েছেন বিপাকে। বাগানের অবস্থা খুব খারাপ, তাছাড়া পাতা হয় না, পাতা জ্বলি যায়। চারা যদি না বাঁচে আমরা পাতি পাবো কোথায়? না, আমাদের তো সম্পত্তি হলে এইটি। চা সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন মৌসুমের শুরুতে পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে এই শিল্প অনেকটা ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। গত 5 মাস যাবৎ কোনো বৃষ্টি পাচ্ছি না। চা গাছ অলরেডি মরা শুরু হয়েছে। যদি ইমিডিয়েট রক্ষা না পাই তাহলে হয়তো আমরা অনেক চারা মরা যাবে। অনেক চা গাছ মারা গেছে, চা লাল হয়ে গেছে, চারাগুলা শুকাই গেছে, ইরিগেশনের ব্যবস্থা নাই, এবং বিভিন্ন কারণে মানুষের সবকিছু জিনিসের দাম বাড়ার কারণে এখন এখানেও চা প্রোডাকশন খুব ভালো হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ চা বোর্ডের দেওয়া তথ্য মতে এবছর 103 মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে গত বছর 15 মিলিয়ন কেজি চা কম উৎপাদন হয়েছে। বৈরী আবহাওয়া থাকলে চলতি বছরও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতির সংখ্যায় রয়েছেন বাগান মালিকরা। এনটিভি নিউজ ডেস্ক। এবছর 29 এপ্রিল প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বাড়ি হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি, পরিবহন কোম্পানির সাথে চুক্তি অনেক আগেই আমরা সম্পন্ন করেছি। এখন তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজ যাত্রীরা আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের 5টি অভয়াশ্রমে মাছ শিকার। 1 মের আগে জাল ফেলা যাবে না এসব নদ নদীতে। মাছ ধরা বন্ধ থাকার এই সময়ে অভাব অনটনে কাটছে জেলেদের দিন। সরকারিভাবে আসা সাহায্যকেও অপ্রতুল বলছেন তারা। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। বরিশাল সহ দক্ষিণ উপকূলের 7 জেলায় রয়েছে মাছের 5টি অভয়াশ্রম। বছরের মার্চ ও এপ্রিল মাসে এসব অভয়াশ্রমে বন্ধ থাকে মাছ শিকার। মাছের প্রজনন মৌসুম অনুযায়ী এমন সিদ্ধান্ত সরকারের। বেকার থাকার এই সময়টাতে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ অনেক জেলের। যেটুকু দেয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম, এমনও বলছেন তারা। জালিয়ারা ঠিক মতো চালবে না,
জালিয়ার পায় না ডাইরেক্ট কথা কতকে পায় কতকে পায় না। আমাদের কোনো কোচগার তো ভালো কথা, আমাদের 100 চাল দেওয়া কেমন মানুষ দেই না আমরা। চাল দিয়ে তো কিছু হয় না, কিস্তি থাকে, অনেক টাকা ঋণ থাকে, এটা জেলেদের অনেক খুব কষ্ট হয়। জেলেদের ভাগ্যে যৎসামান্য জুটলেও কিছুই পান না মৎস্য ব্যবসার সাথে জড়িত আড়তদার সহ অন্যান্য শ্রমিকরা, যে কারণে তাদের কাছে অভাবের চরম বার্তা নিয়ে আসে মাছ না ধরার এই 60 দিন। একটা সেক্টরে 50 জন জেলের সদস্য আছে, 20 জনের নামে চাল পাইল, অবশিষ্ট জেলেরা না পায় ওই চালটা ভাগ করে খায়, তাহলে কত কেজি চাউল পায়? সে চাউলে তো আর একটা সংসার চলে না, যাবতীয় আনুষঙ্গিক কিছুই পাচ্ছে না। এই জেলেরা কিভাবে জীবনযাপন করবে এবং দিন কাটাবে ছেলে মেয়ে নিয়ে? জেলেদের এসব অভিযোগ অবশ্য মানতে নারাজ মৎস্য বিভাগ। অনেক কিছুই করা হয় জেলেদের জন্য, এই দাবি তাদের। এই সকল জেলেদের ভিজিএফ এর পাশাপাশি আমরা তাদেরকে বকনা বাছুর দিচ্ছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে বিভিন্ন কাজে আমরা বিকল্প কাজের মানে নিয়োগ করার চেষ্টা করছি। মাছ ধরা বন্ধ থাকার এই সময়ে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করুক সরকার, এমনই চাওয়া নদীর পাড়ের হাজার হাজার জেলের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। এদিকে জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। প্রতিবাদে বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। দুপুরে চাঁদপুরে হাইমচর উপজেলার নীলকমলচরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও নৌ র্যালি বের হয়। র্যালিতে স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। আলোচনা সভা ও নৌ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। সভায় সব ধরনের জাটকা সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বান্দরবানের লামায় অস্ত্রের মুখে তামাক ক্ষেতের 9 জন শ্রমিককে অপহরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের পার্শ্ববর্তী ঘরে ঘুমিয়েছিলেন শ্রমিকরা। ভোররাতে অস্ত্রধারীরা ওই ঘরে হানা দিয়ে 9 জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। সকালে চট্টগ্রাম নৌ জেটিতে ত্রাণ সামগ্রী প্রেরণ কাজ পরিদর্শন ও নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় জানানো হয়, জাহাজটি প্রায় 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারে যাচ্ছে। এর অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন। বা নৌজা সমুদ্র অভিযান আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। জাহাজে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 9 টনেরও বেশি তাঁবু এবং ব্যবহারযোগ্য কাপড়, 29 টন বিশুদ্ধ খাবার পানি, 4 টন হাইজিন কিট এবং প্রায় 1 টন প্রয়োজনীয় ঔষধ সামগ্রী। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ ও বিজেপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান হোসেন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। আগামী 12 এপ্রিল ফুল বিজুর মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরু হচ্ছে। এর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সবখানে। সকালে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরে মহাজনপাড়ার চেঙ্গি স্কোয়ার থেকে শুরু হয়ে নিউজিল্যান্ড বৈশাখী মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বৈশাখী উদযাপন কমিটির আহ্বায়ক রবি শঙ্কর তালুকদার। র্যালিতে শত শত পাহাড়ি নারী পুরুষ অংশ নেন। বগুড়ার শেরপুর উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সকালে বাসস্ট্যান্ড এলাকায় শেরপুর উপজেলার স্বার্থরক্ষা পরিষদের সভাপতি কে এম মাহবুবা রহমান হারেজের সভাপতিত্বে এই মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ। এ সময় তারা শেরপুর উপজেলাকে জেলা ঘোষণা সহ 8 দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা এভনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।